গত 22শে আগস্ট বহু ধুমধাম করে চালু হয়ে গেল আমাদের প্রিয় শহরের 3 প্রান্তের নতুন কিছু মেট্রো স্টেশন। তিরঙ্গা পতাকা, ফানুস আর ফেস্টুনে সেজে উঠল নতুন প্ল্যাটফর্মগুলো। সবাই সেজেগুজে সেলফি তুলতে ভিড় জমালো স্টেশন চত্বরে। রথ, পথ, মূর্তি সবাই এক্স হ্যান্ডলে বা মঞ্চে উঠে হৈ হৈ করে এই সাফল্যের কারণ তাদের ব্যক্তিগত প্রয়াসের ফল বলে দাবি করল। নিউজ চ্যানেলগুলোতে আর খবরের কাগজে তা ফলাও করে দেখানো এবং ছাপাও হলো। কম বেশি সবাইকে সবখানে নানা কলে পড়ে দেখা গেলেও আদৌ দেখা মিলল না অন্তত 2-1 শ্রমিকের, যাদের অক্লান্ত পরিশ্রমের রক্ত আর ঘামে মিশে আছে এই সাফল্যের পরিণতি, এই সাফল্যের পড়াতে পড়াতে। এ বিষয়ে অদ্ভুত ব্যাপার, লাল নীল হলদে সবুজ সবাই কিন্তু চূড়ান্তভাবে উদাসীন। ইটকাট পাথরের ইমারতই হোক বা বাঁশদড়ি টিনের প্যান্ডেল, যে মানুষগুলো রক্ত আর ঘাম মেখে নেতাদের প্রয়াসের সাফল্যের স্বপ্ন সাকার করতে হয়, তারা কিন্তু আজকের অন্ধকারে ঢাকাই পড়ে থাকে। তাদের কথা কেউ কোনোদিন মনে রাখে না, তাদের কখনো ফিতে কাটতে মঞ্চে ডাকও পড়ে না। তারা দূর থেকে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে অবাক নয়নে নিজেদের করা সৃষ্টিসৌধ দেখে আর তাদেরকে সেই দৃষ্টি দর্শনের প্রলোভন দেখিয়ে সুবিধে মতো ভোটের ঝুলি ভরে চলে সে প্রয়াসী নেতারা। আজকের গল্পে ঠিকাদারেরা আখের গুছিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় যতটা উদ্যমী, তারা কারবারের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে চলতে মোটেই আগ্রহী নয়। আর 5টা শিল্পের মতো নিপীড়নের ছবিটা এখানেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠার ইঙ্গিত। সেই ইঙ্গিত বহন করে অশিক্ষিত ব্যবসায়ী সমিতির সদস্যদের মাঝে রমা গোবরবনে বদ্ধভূল হয়ে ফুটতে চায়। এমনই এক মিলন মেলার যাত্রাপথে স্মৃতির অতলে ডুব দিয়ে মুক্তরূপী অতীতের কিছু সুখী মুহূর্ত মন্থনে ব্যস্ত হয়ে পড়ে রমা। ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই আগে শুনে ফেলবেন এই গল্পের 3য় পর্বটা। আগেই বলেছি, আজকের গল্প ঠিকাদারের বউ কিছু সত্য ঘটনা ছায়াবলম্বনে রচিত। বাঙালি জীবনে ও মননে পুজো ও তৎসংক্রান্ত এক অপরিহার্য বিষয় প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এই এক সম্পূর্ণ উপন্যাসের পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন প্রলোপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনী এক মুখরা। পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। আজ 4র্থ পর্ব। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট বক্সের সদ্ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্পের পর্ব, 4র্থ পর্ব, ঠিকাদারের বউ। এদিকে গ্রামগঞ্জের ছোটখাটো মেলাপওয়ালাদের পুজো প্যান্ডেলের বরাত দিলেই হয়। তাদের তো আর ক্ষমতা নেই যে শহরের সব বড় বড় পুজোর প্যান্ডেলে তারা অনায়াসে বানাতে পারবে, কারণ তাদের কাছে না আছে যথেষ্ট পুঁজি, না আছে মালপত্র, আর না আছে বড় প্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা। সুতরাং তারা তখন পুজো কমিটিগুলোর পায়ে গিয়ে পড়ল। তারা বলে দিল টাকা অগ্রিম না দিলে তারা কাজ তুলতে পারবে না। এই সুযোগে কমিটিটা বলল শুধু কাজ করতে যেটুকু টাকা লাগে তাই খেপে খেপে দেওয়া হবে, যাতে কাজ বন্ধ না হয়। উপায়ন্তর না দেখে এই মেলাপওয়ালারা তখন ছুটল শহুরে মেলাপওয়ালাদের কাছে তাদের মালপত্র ভাড়ায় নিতে। এমনিতেই দোকানদারের ভাড়ার হার কম হয়, এরপরে ইজারার অভাবে সবাই তখন বেকার। সুতরাং যে যা দামে পারল তাদেরকে অল্প টাকায় মাল ভাড়া দিয়ে দিল। তারা ভাবল না যে এই সব মাল যদি ফেরত না আসে তবে কি হবে। অদৃষ্টের পরিহাস ঘটলও তাই। সেবার পুজোর পর গ্রামগঞ্জে ছোটখাটো মেলাপওয়ালারা পুজো কমিটির থেকে না পেল বাকি টাকার আদায়, আর না তারা ফেরত দিল শহরের মেলাপওয়ালাদের কাছ থেকে নেওয়া মালপত্র। কারণ সেবার বেশ কিছু পুজো প্যান্ডেলে আগুন লেগে প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গেছিল। উপরন্তু সেবার দেবীর ঘটকে গমন থাকায় বিজয়ী দশমীর দিন সাইক্লোন হয়ে বেশ কিছু প্যান্ডেল ঝড়ে ভেঙে পড়ে গেল।
তবে লাভের মধ্যে হলো কি, গ্রামের মেরাপওয়ালাদের ভবিষ্যতে শহুরে পুজোর ইজারা পাওয়ার রাস্তা প্রশস্ত হতে শুরু হলো এবং সেই নিয়ম আজও ঘটে চলেছে। বর্তমানে শহরের বড় পুজো প্যান্ডেলের কাজ কিন্তু করে থাকে নাম না জানা কিছু গ্রামের মেরাপওয়ালারা। শহুরে দোকানদারদের সেখানে বিশেষ কোনো স্থান নেই। এই সুযোগে জেলায় জেলায় বহু ঘরামি সর্দার, যারা ঘরামি জোগাড় করে নিয়ে আসতো আর ঘরামি খাটাতো, তারা এদিক ওদিক থেকে টাকা পয়সা জোগাড় করে যা হোক নাম দিয়ে দোকান খুলে নিজেরাই মালিক হয়ে বসল। রমা জানে আজকে এই বাসেও তাদের অনেকেই উপস্থিত রয়েছে। তারা চলেছে দীঘায় মিটিং করতে। সবাই তাদের না চিনলেও রমা কিন্তু এদের প্রত্যেককে ভালো করে চেনে। এদের আচার আচরণ অবশ্য এদের অতীতটা মাঝে মাঝে ধরা করিয়ে দেয়। এরা যদিও সেটা বুঝতে পারে না। এইরকম এক জগা খিচুড়ি পরিস্থিতি যখন চলছে, শহুরে মেরাপওয়ালারা সবাই এককাট্টা হয়ে একটা ইউনিয়ন গঠন করার কথা ভাবল। সামনের শীতেই জন্ম নিল আদি মেরাপওয়ালা অ্যাসোসিয়েশন। সামনে তাদের অনেক বাধা, আর করার মতো বহু কাজের ফিরিস্তিও যথেষ্ট লম্বা। কিন্তু সেই অ্যাসোসিয়েশনে নেই কোনো শিক্ষিত লোকজন বা তাদের দেখানো পথের দিশা বা কার্যকরী মতামত। সবাই নিজেকে মাতব্বর বলে দাবি করতে শুরু করলো, যার ফলে এই অ্যাসোসিয়েশনটা একটা অঘোষিত পাড়ার ক্লাবে পরিণত হলো। মিটিং ডাকা হয়, হল ভাড়া করে গান বাজনা হয়, পিকনিক হয়, মদ খাওয়া হয়, তলে তলে রাজনীতিও হয়, কিন্তু আসল কাজের কাজ কিছু হয় না। এমনকি এদের কোনো স্থায়ী অফিসও নেই। এ রোড দোকানে সপ্তান্তে অনাহুত অবাহুতর মতন গুঁজে গাঁজে জায়গা খুঁজে বসে পড়ে। বাইরে একটা প্ল্যাকার্ড বা ফেস্টুন টাঙিয়ে মিটিংয়ের নামে প্রহসন করা হয়। বলা বাহুল্য, সেখানে মিটিংয়ের থেকে ইটিংটাই বেশি হয়। নানা মুনি নানা মত দেয়, শেষে সিদ্ধান্ত বিশেষ কিছু হয় না। তবে হ্যাঁ, এতদিন বাদে সবাই একটা প্রতিবাদের মঞ্চ পেয়ে যে সবাই খুশি হয়েছে, সেটা তাদের প্রতিবাদী ভাষায় বোঝা যায়। এর প্রায় মাস 6 পরে ঝাঁপির বেড়াল বেরিয়ে পড়ল। দেখা গেল এর মধ্যেই আবার নানা জনের রাজনৈতিক রঙের ছোঁয়া লেগে গেছে। লাল নীল হলদে সবুজ জার্সি গায়ে যে যার নিজের মতো বল নিয়ে গোল করতে গিয়ে চলেছে। এলাকা অনুসারে একই শহরে অ্যাসোসিয়েশনের 4 ভাগ হয়ে গেল। একসাথে লড়াই করার যে ধারাটা তাতে অনেকটা কমে গেলেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত হলো। যেমন নতুন কাজ বা ইজারা ধরার আগে আগের বছরের কাজ করা মেরাপওয়ালাদের কাছ থেকে আপত্তি নেই বা টাকা বাকি নেই উল্লেখে লিখিয়ে নিতে হবে। চুপিসারে বাজার দরের থেকে বেশি হারে ঠিকা ঘরামিদের মজুরি দেওয়া বা লোক ভাঙিয়ে নেওয়া চলবে না। দাবি দাওয়া জানিয়ে সরকারকে এক লিখিত বক্তব্য জমা দেওয়া হবে। সেবা কর লাগু করা চলবে না, ইত্যাদি নানা মর্মে নিজেদের মধ্যে সমঝোতা হলো। আজকের ছবিটা যদিও অনেকটা আলাদা, কিন্তু সমস্যার আকৃতি প্রকৃতির বিশেষ একটা পরিবর্তন হয়নি। রংটা অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বদলে লাল থেকে নীল হয়েছে, বাকি খোল নলচে সব একই আছে। এইসব ভাবতে ভাবতে রমা বুঝতে পারলো যে বাস দীঘায় ঢুকে পড়েছে। সামনে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, এবার নামতে হবে, কারণ সবাই তৈরি হচ্ছে। মঞ্জু বা মঞ্জুরিকার সঙ্গে রমার প্রথম দেখা হওয়াটা ছিল একটু নাটকীয়। রমা তখন বছর 5 হলো বাবার দোকানে বসা শুরু করেছে। সে বছর অ্যাসোসিয়েশনের মিটিং ঠিক হলো মেদিনীপুরে হবে। জেলার দোকানদারেরাও তাদের দায়িত্ব পালন করতে চায় কিনা। বাবা ঠিক করলো রমাকেই সেবারে মিটিংয়ে পাঠাবে। মিটিং শেষে সবার থাকার ব্যবস্থা করা হয়েছিল একটা বড় স্কুল বাড়িতে। রমা গান না শিখলেও রেডিওতে শুনে শুনে সে ভালোই গান গাইতে পারে। 2 দিনব্যাপী মিটিংয়ের শেষের দিনে সবাই রমাকে ধরলো গান গাইতে। রমা তো হারমোনিয়াম বাজাতে জানে না। সে এক স্থানীয় দোকানদার একটা প্রস্তাব দিল। তার শালীর মেয়ে কলকাতায় গান শেখে। সে এখন গরমের ছুটিতে তাদের বাড়িতে বেড়াতে এসেছে। বাড়িতে তাদের একটা পুরোনো হারমোনিয়ামও আছে। চাইলে আজকের অনুষ্ঠানে তাকে হারমোনিয়াম সমেত সে হাজির করতে পারে। সবাই রাজি হয়ে গেল। হারমোনিয়ামটা যদিও কিঞ্চিত ভাঙাচোরা, তো 17 বছরের মঞ্জু 18 বছরের রমার সঙ্গে সাপা সা টিপে ভালোই কাজ চালিয়ে দিল। রমাও বেশ জমিয়ে গান গাইল। একজন একটা মাটির হাঁড়িকে উল্টে নিয়ে পয়সা দিয়ে ঠুকে ঠুকে ভালোই সঙ্গত করলো। রাতে খাবার সময় ঠিকানা বিনিময়ের ছলে কাগজের মোড়কে মুড়ে হৃদয় বিনিময়ও হলো। বাকিটা বলা বাহুল্য ইতিহাস। মঞ্জুর বাবা ওর জন্মের 1 বছরের মধ্যেই জাহাজে কাজ নিয়ে সেই যে সাগরে ভাসলো, তার আর হদিশ পাওয়া গেল না। মঞ্জুর মা শহরের এক হাসপাতালে আয়ার কাজ করত। মঞ্জু যখন বছর 2 পাশের পাড়ার হরিদাসী 2 দিনের জ্বরে গত হলে বছর ঘুরতে না ঘুরতেই তার বিপত্নিক স্বামী নরেশ মঞ্জু
মাকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়ে বসল। নরেশের তখন দুটি ছেলে, একটা 10 আর একটা 6। তাদেরকে বাড়িতে রেখে নরেশের পক্ষে কাজে যাওয়া দুষ্কর ছিল, কারণ সে তখন রেলের মালগাড়ির ইঞ্জিন ড্রাইভার। একবার ডিউটিতে গেলে 8-10 দিন আগে বাড়ি ফেরে না। অতএব নরেশ ও মঞ্জুর মা মানে বাসন্তী দুই ছেলেও মঞ্জুকে নিয়ে দিব্যি সংসার করতে লাগলো। পাড়ার লোকেরাও এতে সমর্থন করলো। কালক্রমে মঞ্জু স্কুল ফাইনাল পাশ করলেও ছেলে দুটো আগের স্কুল পাঠশালের পাঠ চুকিয়ে বকাটে বনে গেল। সারাদিন পার্টির চামচাগিরি, পরে গুন্ডাগিরি, বাজারে তোলাবাজি, মরা পোড়ানো, ইজারা নেওয়া, পাড়া রাস্তা বন্ধ করে বল খেলার চ্যাম্পিয়নশিপ, বা লতাকণ্ঠী আশাকণ্ঠীদের ধরে এনে রাস্তার 3 মাথার বন্ধ করে সারা রাত পাড়াপড়শিদের ঘুম কেড়ে নিয়ে কানের পর্দা ফাটানো মাইক বাজিয়ে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি করে তাদের দিব্যি দিন কাটত। কাঁচা পয়সা ভালোই আয় করতো তারা, কিন্তু বাড়িতে দিত না। ভাড়া করা মেয়ে ছেলে নিয়ে বেলেল্লাপোনা করে পয়সা ওড়াতো। মাকে তো নয়, বাবাকেও পাত্তা দিত না। বাবার টাকা সুযোগ পেলেই চুরি করত, আর ডান দিক থেকে বাঁ দিক হলেই বোনটাকে ধরে ধরে খুব মারত। একবার পুলিশ কেসও হয়েছিল। কোর্টে বেল পেয়ে তারা সাপের 5 পা দেখতে শুরু করলো। পাড়ার লোকেরা এদেরকে মোটেই পছন্দ করতো না। মঞ্জুকে বাড়িতে দিন রাতের লোকের মতোই অক্লান্ত পরিশ্রম করতে হতো। দেখতে সুন্দরী না হলেও মঞ্জুর শ্যামবর্ণা ও সুশ্রী ছিল। চেহারাটা যদিও কিঞ্চিত পুরুষালী। নারীসুলভ প্রেম, ভালোবাসা, স্নেহ, লজ্জা, কোমলতার ছোঁয়া তার মনে বিশেষ একটা ছিল না। আর থাকবেই বা কি করে, সে তো নিজের জীবনে এসবের স্বাদ কোনোদিন পায়নি। তবে এক বিশেষ গুণ তার সবকিছুকে ঢাকা দিয়ে দিয়েছিল। সে ছিল সততই রন্ধনশিল্প নিপুণা। সে জানত পুরুষের হৃদয়ে পৌঁছবার সহজতম রাস্তাটি হলো তার জিহ্বাঙ্গ। নিজে মাথা খাটিয়ে নতুন নতুন পদও সে সৃষ্টি করতে ভালোবাসত। যে তার হাতের রান্না একবার খেয়েছে সে নিঃসন্দেহে আবার খেতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। রমার সঙ্গে মঞ্জুর আলাপ পরিচয়ের কথা জানতে পেরে বাসন্তী চেয়েছিল যত সম্ভব, মানে যত তাড়াতাড়ি সম্ভব, মেয়ে যেন বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যায়। রমা যখন বাড়িতে মঞ্জুর কাছে আসতো, মা বাসন্তী বাইরের ওয়াকে বসে পাহারা দিত, যাতে মঞ্জুর দাদারা হঠাৎ এসে গেলে সে ভেতরে খবর দিতে পারে। কিন্তু ধম্মের কল বাতাসে নড়ে বলে না। একদিন সেই অনুমানের একটা উল্টো ঘটনা ঘটল। সেদিন ছিল শনিবার। রাতে একটু রং চড়িয়ে বাড়ি ফিরে মঞ্জুকে দেখতে না পেয়ে ওর বর্দা পল্টু মায়ের সঙ্গে তুমুল অশান্তি শুরু করে দিল। ভাই বিল্টুও তার সঙ্গে সুর মেলালো। অশান্তি যখন তুঙ্গে, বাইরে একটা মোটর বাইক থামার শব্দ শোনা গেল। রমা এসেছে নাইট শো সিনেমা দেখিয়ে আর সাববিটসে মাটন রেজালা তন্দুরি রুটি আর ফিডনি খাইয়ে মঞ্জুকে বাড়িতে ছাড়তে। বেচারা বুঝতে পারেনি যে সেখানে কি অপেক্ষা করে আছে তার জন্য। প্রথমে দুই ভাই মিলে আক্রমণ করলো মঞ্জুকে। মায়ের বাধা দেবার চেষ্টাকে উপেক্ষা করে রমার সামনে মঞ্জুর গায়ে তাদের হাতও উঠল। প্রথমে তর্কাতর্কি, পরে রমার সঙ্গে ঠেলাঠেলিতেও পৌঁছলো। পাড়ার লোক জড়ো হলো। বহুদিন ধরেই দুই ভাইয়ের অনেক কুকীর্তি তারা নীরবে সহ্য করে এসেছে। আজ তাই সব বাঁধ ভেঙে গেল। সবাই মিলে দুই ভাইকে ধরে উত্তম মধ্যম ধোলাই দিল। এই সুযোগে রমা পুলিশে ফোন করে খবর দিতেই সঙ্গে সঙ্গে পুলিশের ভ্যান এসে তাদেরকে দুজনকে তুলে নিয়ে চলে গেল। বাসন্তী চোখ মুছতে মুছতে রমাকে বলল, বাবা, তুমি এবারে মঞ্জুকে নিয়ে একটা কিছু ভাবো, দেখছো তো বাড়ির অবস্থা। রমা তখনও 24 পূর্ণ করেনি। সে জানতো যে তার বাড়িতে মা বাবাকে রাজি করানোটা খুব সহজ কাজ হবে না, কারণ ওর ওপরের দাদা ভেতরে ভেতরে রমা মঞ্জুকে নিয়ে যে কি চালাচ্ছে তা জানতো। তার এক বন্ধু মঞ্জুদের পাড়ায় থাকতো কিনা। বাড়িতে ইতিমধ্যে সে সবই পল্লবিত করে আলোচনা করেছে। বিশেষ করে সে জানিয়েছে যে মেয়েটির দাদা দুটোই কিন্তু গুন্ডা, আর মেয়ের মাকে ছেড়ে দিয়ে তার বাপ কেটেছে, অর্থাৎ মা অরক্ষণীয়া। সেই সমাজে এই ধরনের নারীদের কিঞ্চিত তির্যক দৃষ্টিতে দেখা হতো কিনা। এর উপরে সে আরো খবর জোগাড় করেছে যে মঞ্জুর বাবার জাহাজ নাকি এতদিনে সমুদ্রের ঝড়ে হারিয়ে গিয়ে কোনো এক অজানা দ্বীপে আটকা পড়েছিল। এতদিনে নাকি তার হদিশ মিলেছে, ওর বাবা খুব শিগগিরই দেশে ফিরল বলে। তারপর দুই বাপেতে মঞ্জুর মাকে নিয়ে বিশাল ধুমধুমাল লাগতে চলেছে। মোটের ওপর রমাদের বাড়িতে তখন তাকে আর তার হবু শ্বশুরকে নিয়ে বা শ্বশুর বাড়িকে নিয়ে রমার পেছনে সারাদিনই নানান খরচক রসালো গল্প পল্লবিত করে আলোচনা হয়ে চলেছে। তার খানিকটা সত্যি হলেও বাকিটা কাকতালীয় যদিও। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ,
গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তাহান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে এই নিছক গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন, এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।